হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু লেটস ইমপ্রুভ 9 অ্যান্ড 10। আমি তোমাদের কেডি স্যার, ফিজিক্যাল সায়েন্স এডুকেটর। দেখো, আজকে যে জিনিসটা আমরা করব ওটা হচ্ছে কার্যক্ষমতা শক্তির থার্ড পার্ট এবং লাস্ট পার্ট হবে। তো ফার্স্ট পার্টে আমরা কি কি করেছিলাম? কার্য আর ক্ষমতা কমপ্লিট করেছিলাম। দেন সেকেন্ড পার্টে আমরা শক্তি কমপ্লিট করেছিলাম। তো আজকে যেটা করব ওটা আমরা হচ্ছে কার্যক্ষমতা শক্তির নিউমেরিক্যালস যেগুলো থাকে ওগুলো কমপ্লিট করব। তো বেশি দেরি না করে আজকে স্টার্ট করছি। তোমরা ভালো করে পড়াশোনা করো। তোমরা যারা ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট দেখে আসোনি তাদেরকে বলবো ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্টটা দেখে আসতে, কারণ খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। দেখো, তার আগে যেটা বলছি, আমার ক্লাস কবে কবে থাকে। আমার ক্লাস তোমাদের মানডে থাকে, দেন থার্সডে থাকে, আর কবে থাকে? স্যাটারডে থাকে। তো আমার ক্লাসগুলো ভালো করে করো। আমার 5টার সময় ক্লাস থাকে, থার্সডেতেও আমার 5টায় ক্লাস থাকে। কেবলমাত্র স্যাটারডেতে আমার সকালে, না, স্যাটারডেতেও 5টায় ক্লাস থাকে, বিকেলে ক্লাস থাকে। ক্লিয়ার? তো ফার্স্ট যে অঙ্কটা আছে, আজকে অঙ্কটাই স্টার্ট করি। তো দেখো এখানে কি বলছে, 10 কিলোগ্রাম ভরের একটি বাক্সকে 5 নিউটন বল দ্বারা 3 মিটার সরণ ঘটালে। তার মানে আমাকে যেটা দেওয়া আছে আমি ফার্স্টে ওটা লিখি। দেওয়া কি আছে? আমাকে দেওয়া আছে যে কত বল প্রয়োগ করলাম, মানে এফ দেওয়া আছে। এফ ইজ ইকুয়ালস টু কত দেওয়া আছে? 5 নিউটন দেওয়া আছে। তো তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা এসআই ইউনিট দেওয়া, এসআই ইউনিট দেওয়া। তো তারপর কি আছে? সরণ ঘটানো হলো। তাহলে সরণ কত হচ্ছে? সরণ ডি ইজ ইকুয়ালস টু কত হচ্ছে? 3 মিটার। তাহলে এটাও কিসে দেওয়া আছে? এসআই ইউনিটে দেওয়া আছে। এবার আমাকে বের করতে বলেছে যে ঘটলে কি পরিমাণ কাজ করবে। তাহলে কাজ মানে ডাব্লিউ, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু কি হয়? এফডি হয় বা এফএস হয়। কোথাও কোথাও ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এফএস লেখা থাকবে, কোথাও কোথাও ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এফডি লেখা থাকবে। তাহলে এখানে এফ কত? এফ হচ্ছে 5 নিউটন। ডি কত? ডি হচ্ছে 3। তাহলে কার্য কত হবে? 15। বাট 15 কি? 15 জুল হবে। কোন রকম প্রবলেম? 15 জুল কেন হলে? এসআই ইউনিট হবে তার জন্য। এরপর এর পরের কোশ্চেন আমাকে কি বলছে? পরের কোশ্চেনে বলছে একটি কাঠের ব্লককে, এটা কোশ্চেনটাতে কি দেওয়া আছে? এটা পয়েন্ট দেওয়া আছে। হ্যাঁ, এটা কি দেওয়া আছে? 4.9। এটা পয়েন্ট দেওয়া। 4.9 ইন্টু 10⁻²। আচ্ছা, এই পার্টটা আমি লিখে দিচ্ছি। এই পার্টটাতে কি লেখা আছে? এই পার্টটাতে লেখা আছে 4.9 ইন্টু 10⁻² নিউটন। তাহলে এত নিউটন কি হচ্ছে? বল প্রয়োগ করছে। বলছে একটি কাঠের ব্লককে এত নিউটন ঘর্ষণ বলের বিরুদ্ধে 100 মিটার নিয়ে যেতে। তার মানে এখানে ঘর্ষণ বলের কথা হচ্ছে। তার মানে এফ ইজ ইকুয়ালস টু কত দেওয়া? 4.9 ইন্টু 10⁻² নিউটন। আর ডি কত দেওয়া আছে? ডি ইজ ইকুয়ালস টু 100 মিটার। তাহলে আমরা ডাব্লিউ কি করে বের করবো? ডাব্লিউ ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে এফডি। তাহলে এফ এর জায়গায় লিখি 4.9 ইন্টু 10⁻² ইন্টু কি হবে? 100। এটাকে যদি কনভার্ট করি, দেখো সবাই দেখতে পাচ্ছ কিনা? আচ্ছা, আমি করে দিই, তারপরে সরে যাচ্ছি। ইন্টু 1/100 ইন্টু 100, তাহলে 100 কাটবে, কত আসবে? 4.9। আচ্ছা, আমি দেখে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ কিনা। এই যে, তাহলে এখানে কত হবে? ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এফডি দেওয়া আছে। এফ এর জায়গায় ভ্যালু পুট করলাম আমরা 4.9 ইন্টু 10⁻² ইন্টু 100। তো 4.9 ইন্টু 10⁻² যে ছিল, এই 10⁻²টাকে আমরা চেঞ্জ করে কি লিখলাম? 1/100 লিখলাম। দেন 100 মাল্টিপ্লাই করলাম। তাহলে অ্যান্সার কত হচ্ছে? 4.9। কত হবে? জুল হবে না আর্গ হবে? জুল হবে না আর্গ হবে? এখানে কি ছিল? এসআই ইউনিট। এখানে কি আছে? এসআই ইউনিট। তাহলে অ্যান্সার কি হবে? এসআই ইউনিট। বুঝে গেছো? এরপরে কোশ্চেন। এবার কি বলছে? 500 গ্রাম ভরের একটি বস্তুকে একতলা থেকে দোতলায় নিয়ে যাওয়া হলো। একতলা ও দোতলার উচ্চতার পার্থক্য 8 মিটার হলে কৃতকার্যের পরিমাণ কত? আচ্ছা দেখো, এটা একটা সোজা কোশ্চেন। কোনো একটা বস্তু সাপোজ করো এখানে আছে,
কোনো একটা বস্তু এখানে আছে, এটাকে এখান থেকে এতটা উঁচুতে নিয়ে যাওয়া হলো, তাহলে এটা এখানে যদি দেখি তাহলে এখানে আমার স্থিতিশক্তি কত হবে? 0 হবে। আর এখানে আমার স্থিতিশক্তি কি হবে? কিছু না কিছু বাড়বে। কেন বাড়বে? তার কারণ এখান থেকে এই নিচ থেকে ওপরে নিয়ে গেলে mgh, m বাড়বে না, g বাড়বে না, বাট h তো বাড়ছে। h যদি বাড়ে তাহলে কি হবে? স্থিতিশক্তি বাড়বে। তাহলে এই পয়েন্টে এখানে এই বস্তুটার আমাকে কি বের করতে হবে? স্থিতিশক্তি বের করতে হবে। এটাকে নাম দিই a পয়েন্ট, এটাকে নাম দিই b পয়েন্ট। b পয়েন্টের স্থিতিশক্তি কত? mgh। তাহলে m কত? 500 গ্রাম ভরের কোনো একটা বস্তুকে। g কত হয়? 980। দেখো জি এসআই পদ্ধতিতে কত হয়? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বাট জি যদি আমি সিজিএস পদ্ধতিতে বলি তাহলে 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখান থেকে কত আসবে? 500 ইন্টু 980 ইন্টু এইচ কত? 8 মিটার আছে। তাহলে 8 মিটারকে যদি সিজিএস এ কনভার্ট করি তাহলে 800 সেন্টিমিটার, তাহলে ইন্টু 800, তাহলে অ্যান্সার কত হবে? 500 ইন্টু 980 ইন্টু 800। তাহলে তো ফার্স্টে তো এইটা আর এটা মাল্টিপ্লাই করি, তাহলে কত হবে? 500 ইন্টু 800 করলে কত হবে? 5 8 40, দেন 0 0 0 0 ইন্টু 980, এটা 5 5 8 40, এখানে কত হচ্ছে? 0 0 0 0 980। তাহলে এবার আমরা এই পেজে মাল্টিপ্লাই করে নিই, কত আসছে? এখানে কত আছে? এখানে ছিল 980 ইন্টু 4 দিয়ে গুণ করে দিই। 4 দিয়ে গুণ করলে পরে কত হবে? 0 হবে। 4 8 32 এর 2 হাতে থাকলো 3, 4 নং 36 3 39, তাহলে 3920। 3920, তারপরে কতগুলো জিরো আছে? 1 2 3 4 5টা, 1 2 3 4 5টা। তাহলে এখানে কত আসছে? এত আর্গ, এত আর্গ হবে। তাহলে এখান থেকে যদি বের করি তাহলে কত আছে? 1 2 আর্গ, 1 2 3 4 5 6 7, তাহলে 39.2 ইন্টু 10 টু দি পাওয়ার 7 আর্গ। এত অব্দি ক্লিয়ার? দেখতে পাচ্ছ? দেখে নাও। আর্গ আছে 39.2 ইন্টু 10 টু দি পাওয়ার 7 আর্গ। তাহলে এটাই কি হবে? আমার কৃতকার্যের পরিমাপ। তাহলে এই এ পয়েন্ট থেকে এটা যদি বি পয়েন্টে নিয়ে যেতে চাই তাহলে আমার কৃতকার্যের পার্থক্য বা উচ্চতা পার্থক্য যদি 8 মিটার হলে কৃতকার্যের পরিমাপ কতটা কাজ করতে হবে? 39.2 ইন্টু 10 টু দি পাওয়ার 7 আর্গ, এটা মানে 39.2 জুলও হবে, তার কারণ 1 জুল ইজ ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 7 আর্গ। তাহলে এটাকে যদি জুলে কনভার্ট করি তাহলে এটা হবে। এসআই ইউনিটে যদি কনভার্ট করি তাহলে এটা অ্যান্সার। তো অপশন যদি পরীক্ষা অপশন আসে তাহলে অপশন দুটাই থাকতে পারে, 39.2 ইন্টু 10 টু দি পাওয়ার 7 আর্গ, তাহলে পরে এটা অ্যান্সার করতে হবে। যদি 39.2 জুল থাকে তাহলে 39 পয়েন্ট জুল অ্যান্সার করতে হবে। কোন রকম কনফিউশন? এরপরে কোশ্চেন, এরপরে কি বলছে? কোন বস্তুকে 50 মিটার সরাতে 200 জুল কার্য করতে হয়, এক্ষেত্রে প্রযুক্ত বলের মান নির্ণয় করো। ইজি কোশ্চেন। আচ্ছা আমি তোমাদের একটু টাইম দিচ্ছি, দেন তোমরা দেখো, তোমরা বাড়িতেও যদি করতে থাকো, যদি রেকর্ডেড ভিডিও দেখো তাহলে পরে তো দেখো, একটুখানি পজ করে নিয়ে দেখতে পারো। দেখো আমি করে দিচ্ছি। এখানে কি আছে? কোনো বস্তুকে 50 মিটার সরাতে 200 জুল কার্য করতে হয়, তাহলে কার্যের পরিমাপ W ইজ ইকুয়ালস টু 200 জুল লেখা আছে। এত মিটার সরাতে মানে কি দেওয়া আছে? T ইজ ইকুয়ালস টু কত দেওয়া আছে?
ডি ইজ ইকুয়ালস টু দেওয়া আছে 50 মিটার। তাহলে 50 মিটার যদি হয় তাহলে প্রযুক্ত বলের মান কত, তার মানে এফ বলছে বের করতে। তাহলে আমরা জানি ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এফ ডি, তাহলে ডি ইজ ইকুয়ালস টু ডাব্লিউ বাই এফ, সরি তাহলে এফ ইজ ইকুয়ালস টু ডাব্লিউ বাই ডি, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু 200, ডি ইজ ইকুয়ালস টু 50। কেন করলাম, তার কারণ এখানে জুল আছে, এখানে মিটার আছে, দুটাই কি এসআই ইউনিট, তার জন্য কোনো রকম ইউনিটে চেঞ্জ করতে হলো না। 0 কাটলে 5 4 আসবে, তাহলে আমার কত হবে 4 নিউটন হবে না ডাইন হবে, নিউটন হবে, তার কারণ আমাকে এসআই ইউনিট লিখতে হবে। তাহলে প্রযুক্ত বলের মান কত হচ্ছে, প্রযুক্ত বলের মান হচ্ছে 4 নিউটন। এত অবধি কোনো কনফিউশন আছে কারো, এত অবধি কোনো কনফিউশন আছে কারো? এরপর এখানে কি বলছে, অনুভূমিকের সহিত, আচ্ছা তোমাদেরকে একটা কথা বলে রাখি, এতক্ষণ পর্যন্ত আমরা কোন ফর্মুলা ইউজ করছিলাম না, আমরা ফর্মুলা ইউজ করছিলাম ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এফ ডি। কেন ইউজ করছিলাম, তার কারণ আমি যেদিকে বল দিচ্ছি ওই বলের অভিমুখী বস্তুর কি হচ্ছে, সরণ ঘটছে। কিন্তু এখন যদি আমি বলটাকে এভাবে, এখন আমরা কি ইউজ করবো, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এফ এস বা এফ ডি কস থিটা বা এফ এস কস থিটা। কেন ইউজ করব, তার কারণ আমি এখন বলটা এই দিকে প্রয়োগ করব, আর বলের উপাংশ একটা কাজ করবে এদিকে, এফ বল প্রয়োগ করব, বলের উপাংশ এফ কস থিটা এদিকে কাজ করবে, এফ সাইন থিটা এদিকে কাজ করবে, আর বলের সরণ কোন দিকে হচ্ছে, এদিকে হচ্ছে, সুতরাং এফ কস থিটা ইন্টু ডি, এটা আমরা ইউজ করব। বলের অভিমুখে যে সরণ হচ্ছে, সরণটা যে বলের অভিমুখে হচ্ছে ওই পার্টটাকে আমরা নেব। ক্লিয়ার? তাহলে এখানে আমরা ইউজ করব হচ্ছে এফ এস কস থিটা। তাহলে দেখো এখানে আমাদের বলছে কি, অনুভূমিকের সহিত 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে কোণে এত নিউটন বল প্রয়োগ করায় একটি বস্তুর অনুভূমিক তলে 10 মিটার সরণ ঘটলো। তার মানে আমাকে ডি ইজ ইকুয়ালস টু দেওয়া 10 মিটার, এফ ইজ ইকুয়ালস টু দেওয়া 10 নিউটন, অ্যাঙ্গেল থিটা ইজ ইকুয়ালস টু দেওয়া 60 ডিগ্রি। এখানে cos 60 এর ভ্যালু দেওয়া আছে, তো cos 60 এর ভ্যালু দেওয়া থাকলে তো একদম সোজা হাফ হবে। তোমাদেরকে তাও বলে দিচ্ছি, দেখো cos 0 এর ভ্যালু 1, cos 30 এর ভ্যালু √3/2, cos 45 এর ভ্যালু 1/√2, cos 60 এর ভ্যালু হাফ, আর cos 90 এর ভ্যালু হচ্ছে 0। জাস্ট একটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখলাম, এটা ট্রিগোনোমেট্রির পার্ট, এটা ক্লাস 10 এ আছে, তো ওটা ক্লাস 10 এই তোমাদের বুঝতে পারবে। তো রাট্টা মারার পার্টে এইটা জাস্ট একটুখানি রাট্টা মারতে পারো যে হ্যাঁ এতটুকুন জেনে রাখতে পারো, এক্সট্রা ইনফরমেশন। তো এখানে কি দেওয়া আছে, তাহলে আমরা কি বের করব, ডাব্লিউ বের করব। ডাব্লিউ ইজ ইকুয়ালস টু কি হবে, এফ এস কস থিটা বা এফ ডি কস থিটা। তাহলে এফ কত আছে 10, ডি কত আছে 10, ও দুটাই 10 দেওয়া, নাইস। এরপরে কি আছে, কস থিটার জায়গায় 60 লিখবো, তাহলে 10 ইন্টু 10 ইন্টু কস 60 ভ্যালু কত, হাফ, 2 দিয়ে কাটলে 5, তাহলে এখানে কত হবে 50 জুল, কারণ এসআই ইউনিট করব। বুঝতে পারছো? কৃতকার্য নির্ণয় করতে বলেছ। একটি পাম্প মাটি থেকে 10 মিটার উঁচুতে প্রতি মিনিটে এত লিটার জল তুলছে, তাহলে ক্ষমতা নির্ণয় করতে বলেছে। তাহলে ক্ষমতা নির্ণয়ের জন্য আমরা কোন ফর্মুলা ইউজ করি, ক্ষমতা নির্ণয়ের জন্য আমরা পি লিখি, পি ইজ ইকুয়ালস টু ডাব্লিউ বাই টি ইউজ করি। তার মানে মোদ্দা কথা আমাকে ফার্স্টে ডাব্লিউ বের করতে হবে, দেন ওটাকে সময় দিয়ে ভাগ করতে হবে, জাস্ট এতটুকুন একটা জিনিস। তাহলে পাম্প থেকে 10 মিটার উঁচুতে প্রতি মিনিটে 500 লিটার জল হচ্ছে। তাহলে প্রথম কথা, 500 লিটার জল যদি আমি, 500 লিটার জল আছে, তাহলে 500 লিটার জল যদি আমাকে ওপরে তুলতে হয়, কি জানি বলে, 500 লিটার জল যদি আমি ওপরে তুলি, মানে এতটা ওপরে তুলি, তাহলে এই ওপরে তুললে কি হবে, স্থিতিশক্তি বাড়বে। তাহলে ফার্স্টে আমাকে স্থিতিশক্তির কথা কেন আনছি, কতটা কার্য করতে হবে,
তাহলে আমি কতটা কার্য করছি? তাহলে দেখো এখানে লেখা আছে বল কোন দিকে কাজ করছে। ফার্স্টে না এই জিনিসটা ক্লিয়ার করি যে হ্যাঁ, একটা জিনিস যদি থাকে এখানে এটা আছে, এটাকে যদি আমি ওপরে নিয়ে যাই তাহলে ওপরে যতটা ডিস্টেন্সই নিয়ে যাই না কেন বল আমার নিচে কাজ করছে। কত বল কাজ করছে? mg f, যেটা কোনো বস্তুর ওজন, এখানে যদি একটা বস্তু থাকে তাহলে বস্তুর ওজন নিচের দিকে কাজ করে mg, যেটা কি বল, কিন্তু আমি নিয়ে যাচ্ছি ওটাকে ওপরে, তার মানে সরণ যেটা হবে ওটা d। তাহলে এখান থেকে w বের করতে গেলে আমরা কি করব? w বের করতে গেলে আমরা করব হচ্ছে বলের বিপরীতে হচ্ছে fd। w is equals to fd। ক্লিয়ার? এবার আমরা আসি এই কোশ্চেনটাতে। বলছে একটি পাম্প মাটি থেকে 10 মিটার উঁচুতে প্রতি মিনিটে 500 লিটার জল তুলছে। তাহলে প্রতি মিনিটে 500 লিটার জল তুলছে, পাম্পটির ক্ষমতা নির্ণয় করতে বলছে। তো ক্ষমতা নির্ণয় করতে গেলে আমরা ফার্স্টে ডাব্লিউ বের করব। ডাব্লিউ ইজ ইকুয়ালস টু কত হবে? 500 লিটার জল 9.8 ইন্টু 10। 10 কেন আসলো? 10 মিটার উপরে তুলছি। আর এমজি 500 লিটার জল, 500 লিটার জল মানে কত কিলোগ্রাম? তোমাদের এখানে একটা, আচ্ছা দেখো এখান থেকে যে জিনিসটা বুঝতে হবে তোমাদেরকে, 500 লিটার জল, 500 লিটার মানে কত কিলোগ্রাম জল? 500 লিটার জল মানে 500 কেজি জল। তার জন্য আমরা এখানে কি করলাম? এম ইউজ করলাম 500 কেজি, জি ইউজ করলাম 9.8। তাহলে এম জি এটা অ্যাকচুয়ালিতে কি হচ্ছে? এফ, আর এটা কি হচ্ছে? ডি হচ্ছে সরণ। এটা কি হচ্ছে? সরণ, এফডি। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এফডি। তাহলে এখান থেকে এফডি কত আসলো? এই তিনটাকে গুণ করব, তিনটাকে গুণ করলে পরে কত হবে? 500 ইন্টু 9.8 ইন্টু 10 করলে পরে কত হবে? 98। এবার গুণ যদি করি তাহলে কত হবে? 5 আটা 40 শূন্য, হাতে থাকলো 4, 5 আটা 40 শূন্য, হাতে থাকলো 4, 5 নং 45 আর 4 এটা, তার মানে 0 0। 5 আটা 40 শূন্য, হাতে থাকলো 4, 5 নং 45, হ্যাঁ ঠিক আছে। এত, এটাকে যদি নাও করি নাও করতে পারি, এটা আমরা পরেও করতে পারবো। আচ্ছা ঠিক আছে, এতটুকুন করে দিয়েছি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি বলবো এগুলো পরে করতে। তো এটা কি আছে? ডাব্লিউ বের করলাম। তাহলে ডাব্লিউ বের করার পর এবার আমরা যেটা করব, তাহলে আমাদের ডাব্লিউ ইজ ইকুয়ালস টু কত আসলো? 500 ইন্টু 9.8 ইন্টু 10। আর এটাকে ক্যালকুলেট করার পরে আমরা কত লিখলাম? 49, কত লিখেছি? 49000। হুম, এবার আমাকে বের করতে বলেছে, তাহলে ক্ষমতা, পাম্পটির ক্ষমতা নির্ণয় করতে বলেছে। তাহলে ফার্স্টে তো বের করে দিলাম, ডাব্লিউটা বের হয়ে গেছে। এবার ক্ষমতা যদি বের করতে বলে তাহলে আমি কি করব? পি ইজ ইকুয়ালস টু ডাব্লিউ বাই টি। ডাব্লিউ কত আছে? 49000। টি কত হবে? টি আমাকে বলেছে পাম্পটি মিনিটে এত লিটার জল তুলতে পারে। মিনিট মানে 1 মিনিটে, 1 মিনিট মানে কত সেকেন্ড? 60 সেকেন্ড। তাহলে 1 মিনিট মানে যদি 60 সেকেন্ড হয় তাহলে 60 সেকেন্ডে কত তুলবে? 0 দিয়ে কাটবো, 0 কাটলো। এখানে এরপরে কত দিয়ে যাবে? 2 দিয়েই কাটি। 2 দিয়ে কাটলে কত হবে? 3। 2 দিয়ে কাটলে কত হবে? 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 1 0, 5 দুগুণ 10 0, আর যাচ্ছে কি 4 5 9 10 11। তাহলে এখানে কত আসলো? 2450 ডিভাইডেড বাই 3। 2450,
3 দিয়ে করলে, ও সরি, টু ই লিখে যাচ্ছি, 2450, 3 আটা 24, 5, 3 অক্কে 3, 2 শূন্য, তারপর কত আসে, 3 6 18, তাহলে কত আসলো 2, তার মানে 0.2, তাহলে এত কি হবে, এটা এত ওয়াট। কোনো রকম কনফিউশন? এরপর কি বলছে, এক ব্যক্তি ঘন্টায় 60টি ইট ভূমি থেকে তুলে নিয়ে 5 তলার ছাদে পৌঁছে, তাহলে বলছে ইটের ভর 4.5 কিলোগ্রাম এবং ভূমি থেকে 5 তলার উচ্চতা যদি 5 তলার উচ্চতা 20 মিটার, তাহলে ব্যক্তিটির ক্ষমতা নির্ণয় করতে বলে। তাহলে ফার্স্টে কত কার্য করতে হয় ওটা বের করি, যে 60টি ইট ভূমি থেকে তুলে নিয়ে 5 তলার ছাদে পৌঁছায়, তাহলে W ইজ ইকুয়ালস টু বের করি, তাহলে 5 তলার ছাদে পৌঁছে প্রতিটি ইটের ভর 4.5 কিলোগ্রাম, তাহলে ভর দেওয়া আছে, তাহলে এখানে লিখি 4.5 কিলোগ্রাম ভর কোনো একটা ইট যদি নেই, তাহলে নিচের দিকে কি কাজ করবে, mg কাজ করবে, তাহলে 4.5 ইন্টু 9.8 কিলো, এত কি হচ্ছে, তাহলে এটা m, এটা g, তাহলে mg হলে কি হয়ে যাচ্ছে, mg মানে f ইন্টু কত উচ্চতায় নিয়ে যাচ্ছি, 20 মিটার উচ্চতায় নিয়ে যাচ্ছি, তার মানে এটা কি হচ্ছে আমার ডি, তাহলে এফ ডি মানে কি, ওয়ার্ক, তাহলে ওয়ার্ক কার, একটা ইটের, কিন্তু ইট আছে কটা, 60টা, তাহলে 60 ইন্টু 4.5, 60 ইন্টু 4.5 ইন্টু 9.8 ইন্টু 20, তাহলে এটাকে যদি আমাকে করতে বলেছে হচ্ছে ক্ষমতা বের করতে বলেছে, তাহলে ক্ষমতা বের করার জন্য কি করবো, 60 ইন্টু 45, 98, 20, 60 ইন্টু 45, 98, 20, টি দিয়ে ভাগ করব, কতক্ষণে, 1 আওয়ারে, 1 আওয়ার মানে 60 ইন্টু 60 সেকেন্ড, তাহলে 60 ইন্টু 60 করলে পরে 60 দিয়ে 60 কাটবো, তারপরে আর কি যায়, 0 দিয়ে এই 0 কাটবো, 2 দিয়ে কাটলে পরে 3 আসবে, 3 দিয়ে 3 15 45, তার মানে 1.5, তাহলে অ্যান্সার কত হবে, 1.5 ইন্টু 9.8, এটা করলে পরে যেই অ্যান্সারটা হবে ওটাই তোমাদের অ্যান্সার। হোমওয়ার্ক আমাকে কমেন্ট সেকশনে জানাও এটার অ্যান্সার কত হচ্ছে, বুঝতে পারছো? এতটুকুন জিনিস ক্লিয়ার তো? আমরা এখানে কি করলাম, W ইজ ইকুয়াল, সরি, P ইজ ইকুয়ালস টু W বাই T ইউজ করলাম, P ইজ ইকুয়ালস টু W বাই T ইউজ করলাম, বুঝতে পারছো? এরপরে কোশ্চেন, এখানে কি বলছে, 1 কিলোগ্রাম ভরের একটি বস্তুকে 1 মিটার উচ্চতায় তুললে বস্তুটির স্থিতিশক্তি কত বৃদ্ধি পাবে। 1 কিলোগ্রাম ভরের একটি বস্তুকে 1 মিটার উচ্চতায় তুললে, তাহলে 1 কেজি ভরের কোনো একটা বস্তু আছে, তাহলে এদিকে m আর g গুণ করলে আমরা কি পাবো, f পাবো, তুলছি কততে, 1 কিলোগ্রাম ভরের একটি বস্তুকে 1 মিটার উচ্চতায় তুলে, তার মানে 1 মিটার উচ্চতায় তুলছি, এখানে আনছি বস্তুটাকে, তাহলে বস্তুটির স্থিতিশক্তি কত বৃদ্ধি পাবে, কত বৃদ্ধি পাবে, mgh হবে, তাহলে m কত হচ্ছে, m দেওয়া আছে 1 কিলোগ্রাম, g কত হবে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, g কত হয়, g ইজ ইকুয়ালস টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর h কত হচ্ছে 1 মিটার উচ্চতায় তুলছি, তাহলে দেখো প্রত্যেকটারই ইউনিট কিসে ছিল, এসআই ইউনিট ছিল, এটা এসআই ইউনিট, এটা এসআই ইউনিট, এখানে ইউজ করলাম এসআই ইউনিট, তাহলে পরে আমার অ্যান্সার কত হবে, শুধুমাত্র 9.8, কিন্তু এটা কিসে আসবে, 9.8 স্থিতিশক্তি জিজ্ঞাসা করছে, তাহলে জুল হবে, জুল কেন হবে, যেহেতু এসআই ইউনিট। কোন রকম কনফিউশন? এরপর নেক্সট কোশ্চেন কি বলছে, 10 গ্রাম ভরের একটি বস্তুকে 30 মিটার পার সেকেন্ড বেগে বস্তুটির গতিশক্তি নির্ণয় করো, ছোড়া হলো,
তাহলে কোনো একটা বস্তু আছে, কত গ্রাম ভরের বস্তু? না 10 গ্রাম ভরের একটা বস্তু। এটাকে কি করা হলো? 30 মিটার পার সেকেন্ড, 30 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে সরানো হলো। তার মানে এটা কিসে দেওয়া আছে? সিজিএস ইউনিট দেওয়া। আর এটা কি দেওয়া আছে? সিজিএস ইউনিট দেওয়া। তাহলে দুটাই সিজিএস ইউনিট আছে। তাহলে এটা ভি বেগ, এটা কি এম। তাহলে আমার বেগ বা ই কে কাইনেটিক এনার্জি বের করতে বলেছে, গতিশক্তি নির্ণয় করতে বলেছে। তাহলে হাফ এম ভি স্কোয়ার, তাহলে হাফ আসবে, এম কত হবে 10, আর ভি কত হবে 30। কাটলে পরে কত হবে 5, 3 5 15, এত গতিশক্তি কাইনেটিক এনার্জি। এনার্জির ইসে কি একটা জুল হয় একটা আর্গ হয়, তাহলে এখানে কি হবে আর্গ। বুঝতে পেরেছো? কোনো রকম কনফিউশন কারো? আচ্ছা এখানে আমরা একটা জিনিস করিনি না, এখানে খুব সম্ভবত এই জায়গাটাতে একটা গন্ডগোল করেছে। এখানে আমরা হাফ এমভি স্কোয়ার ফর্মুলায় কি লিখেছি, হাফ এমভি স্কোয়ার, তার মানে এর স্কোয়ার হবে। তার মানে এখান থেকে কাটলে কত হবে 5 ইন্টু 30 ইন্টু 30, তাহলে কত হচ্ছে অ্যান্সার 3 3 9 5 9 45, 4500। এটা হবে অ্যান্সার। দেখতে পাচ্ছ সবাই তোমরা? ঠিক আছে, এবার কি বলছে, 500 গ্রাম ভরের একটি বস্তুকে 100 মিটার উঁচু একটি স্থান থেকে 10 মিটার পার সেকেন্ড বেগে সোজা ওপরের দিকে ছোড়া হলো, তো ভূমি স্পর্শ করার ঠিক আগের মুহূর্তের গতিশক্তি কত হবে? 500 গ্রাম ভরের একটা বস্তু আছে, 100 মিটার উঁচু একটি স্থান থেকে 10 মিটার সেকেন্ড বেগে সোজা ওপরের দিকে ছোড়া হলো। মানে কোনো একটা বস্তু আছে, এটাকে কি করা হলো, ওপর দিকে ফার্স্টে ছোড়া হলো। তাহলে ওপর দিকে গেলে পরে বস্তুটির গতিশক্তি ফার্স্টে আমাকে বের করতে হবে। তাহলে এখান থেকে গতিশক্তি, কণাটির গতিশক্তি কত হবে, ভূমি স্পর্শ করার মুহূর্তে কণাটির গতিশক্তি কত হবে। আচ্ছা তাহলে স্টার্ট করি অঙ্কটা। এক সেকেন্ডে বস্তুটার বেগ কত হবে? আচ্ছা এটাকে কপি করে নিই। এক সেকেন্ডে বস্তুর বেগ কত হবে? এক সেকেন্ডে বস্তুর বেগ হবে, দেখো আমরা একটা ফর্মুলা জানি না, v is equals to u plus at। তাহলে এখান থেকে আমরা, বস্তুটা কোথায় ছিল, স্থির অবস্থায় ছিল, তাহলে স্থির অবস্থায় থাকলে ওর প্রাথমিক বেগ কত হবে? বস্তুটা প্রথমে কি ছিল, স্থির অবস্থায় ছিল, দেন ওটাকে 10 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হলো। তাহলে বস্তুটা যদি ফার্স্টে স্থির অবস্থায় থাকে তাহলে v is equals to কত হচ্ছে 0 হচ্ছে, দেন এর জায়গায় কত বসবে এখানে g, আর 1 সেকেন্ড মানে t। তাহলে এখানে v is equals to কত হবে 9.8 এত মিটার পার সেকেন্ড হবে। তাহলে বস্তুটির বেগ কত হচ্ছে, 1 সেকেন্ড পর বস্তুটির বেগ কত হচ্ছে, তাহলে বস্তুটার বেগ হচ্ছে আচ্ছা আমরা কোশ্চেন কোনটা বলছি, সত্যি কত হবে 500 গ্রাম ভরের একটা বস্তু, 500 গ্রাম ভরের একটা বস্তু আছে। আচ্ছা এই জিনিসটা দাঁড়াও তো আছে, এখানে কি বলছে 500 গ্রাম ভরের একটা বস্তুকে মাটির সে কি 100 মিটার উঁচু একটি স্থান থেকে 10 মিটার পার সেকেন্ড বেগে সোজা ওপরের দিকে ছোড়া হবে। তাহলে ভূমি স্পর্শ করার আগের মুহূর্তে, অ্যাকচুয়ালি যে কোশ্চেনটা জিজ্ঞাসা করতে চাচ্ছে ওই কোশ্চেনটা, এই লেভেলের কোশ্চেন তো তোমাদেরকে জিজ্ঞাসা করার কথা না। এক সেকেন্ড, আচ্ছা দেখি, এখানে কোনো একটা বস্তু আছে, এইখানে চড়ছে, এতটা যাচ্ছে, দেন মাটি স্পর্শ করার ঠিক আগের মুহূর্তে জিজ্ঞাসা করছে। 500 গ্রাম ভরের একটা বস্তুকে 100 মিটার উঁচু থেকে, তার মানে এইটুকুনটা হচ্ছে 100 মিটার, 100 মিটার উঁচু থেকে 10 মিটার পার সেকেন্ড বেগে ওপরের দিকে ছোড়া হবে। তাহলে একটা টাইম পরে গিয়ে ওটার u is equals v is equals to কত হবে 0 হবে,
দেন ওটা নিচে পড়া স্টার্ট করবে। তার মানে কতটা ডিস্টেন্স যাবে ওটা আমাকে ফার্স্টে বের করতে হবে। তারপর বলছে ভূমি স্পর্শ করার ঠিক আগের মুহূর্তে কণাটির গতিশক্তি কত হবে। আচ্ছা, দেখো এখানে যে জিনিসটা তোমাদেরকে বলতে যাচ্ছে না, তোমাদেরকে ফার্স্টে জিনিসটা বুঝতে হবে কি কোশ্চেনটাতে কি বলছে। কোশ্চেনে বলছে হচ্ছে একটা এরকম বস্তু আছে, বস্তুটা 100 মিটার উঁচুতে আছে, তার মানে এখানে আছে 100 মিটার উঁচুতে আছে। এখান থেকে আমি ওপরে ছুড়লাম, বস্তুটা এক জায়গায় গিয়ে স্থির হবে, দেন নিচে পড়বে। তাহলে 100 মিটার উঁচুতে একটা বস্তু আছে, ওটাকে 10 মিটার পার সেকেন্ড বেগে আমি ছুড়লাম, তাই তো বলেছে 10 মিটার পার সেকেন্ড বেগে ছুড়েছি তো। 100 গ্রাম ভরের একটা বস্তুকে, 500 গ্রাম ভরের একটা বস্তুকে কি করছে, 100 মিটার উঁচু থেকে, একটি উঁচু স্থান থেকে 10 মিটার পার সেকেন্ড বেগে সোজা করে ছোড়া হবে। হ্যাঁ, তাহলে এবার দেখো কেন এত কনফিউজিং জিনিসপত্র লাগছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু মনে হয় কোশ্চেনটা কোনোভাবে একটু গন্ডগোল করেছে বা কিছু আছে। শোনো, এখানে কি বলছে, 500 গ্রাম ভরের একটি বস্তুকে 100 মিটার উঁচু একটি স্থান থেকে 10 মিটার পার সেকেন্ড বেগে সোজা ওপরের দিকে ছোড়া হলো। 500 গ্রাম ভরের একটা বস্তু আছে, তাহলে এটা কত, 500 গ্রাম ভরের একটা বস্তু, 500 গ্রাম ভরের একটা বস্তু, 500 গ্রাম মানে হাফ কেজি, হাফ কেজি ভরের কোনো একটা বস্তুকে ফার্স্টে ওপরের দিকে ছোড়া হলো। তাহলে ওপরের দিকে যদি কোনো একটা বস্তুকে ছোড়া হয় তাহলে পরে কত হবে, এখান থেকে আমাকে প্রাথমিক বেগ হচ্ছে ইসে দেওয়া, u is equals to v square is equals to 2as, v square is equals to u square minus 2as দেওয়া। এখানে মাইনাস, তার কারণ হচ্ছে অভিকর্ষ বল নিচের দিকে কাজ করছে, তার মানে এখানে কি হবে, এটা g হবে, h হবে। তার মানে v square is equals to কত আছে, প্রাথমিক বেগ আমাকে বলে দিচ্ছে, অন্তিম বেগ এখানে গিয়ে কি হবে, 0 হবে, তারপরে না বস্তুটা নিচে পড়বে। তাহলে এখানে বেগ কত হবে, এখানে বেগ 0 হবে, প্রাথমিক বেগ 10 তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু 9.8 ইন্টু এইচ বের করবো। তাহলে এখানে কত হচ্ছে, 100 is equals to 2 into 9.8 into h, তাহলে h is equals to কত হবে, 100 by 2 into 9.8। 9.8 কে আমরা নিয়ারলি ইকুয়াল টু 10 ও ধরতে পারি, তাহলে নিয়ারলি ইকুয়াল টু 10 করলে কত হবে, 100 by 2 into 10, কাটলে পরে 10 আসবে, কাটলে পরে 5 আসবে, তার মানে মোটামুটি 5 মিটার যাবে বা 5 মিটারের কাছাকাছি যাবে। তাহলে এইটুকুন ডিস্টেন্সটা কত হচ্ছে, এইটুকুন ডিস্টেন্সটা হচ্ছে 5 মিটার। তাহলে এতটুকুন ডিস্টেন্স যদি 5 মিটার হয়, তাহলে আমরা কত পর্যন্ত আসলাম, যে কোনো একটা বস্তু ছিল 100 মিটার উচ্চতাতে ছিল, এখান থেকে ওপরে ছড়া হলো, দেন এটা নিচে পড়লো, তাহলে নিচে ভূমি স্পর্শ করার ঠিক আগের মুহূর্তে বস্তুটার কি বের করতে বলেছে, বস্তুটার গতিশক্তি কত হবে আমাকে বের করতে বলেছে। আর যে দেখো g is equals to কত লেখা আছে, g is equals to 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার লেখা আছে। তাহলে আমাদেরকে g is equals to 10 মিটার পার সেকেন্ড স্কোয়ারই ধরতে হবে, যেটা আমরা কোথায় ধরলাম, যেটা আমরা এই জায়গাটাতে ধরলাম, এই যে 9.8 এর জায়গায় আমরা 10 লিখলাম, এই যে 10 লিখলাম। তাহলে এখান থেকে তাহলে বস্তুটাতে আমরা কি বের করতে পারলাম, যে এই টোটালটা ছিল 100 মিটার উঁচুতে, এটা আসলো 5 মিটার উঁচুতে, তার মানে টোটাল উচ্চতা কত আসলো, 105 মিটার। তাহলে আমাদেরকে যদি বলে এই এই পয়েন্টে স্থিতিশক্তি কত হবে, স্থিতিশক্তি ইজ ইকুয়ালস টু mgh, তাহলে m ইজ ইকুয়ালস টু কত আছে, 500 গ্রাম, 500 গ্রাম মানেই আমরা কত ইউজ করব, হাফ কেজি, হাফ কিলো বলতে পারি, ইন্টু জি মানে কত, জি মানে 10, এইচ কত 105, কাটলে পরে কত আসবে 5, তাহলে 5 5 25, 5 ওকে 5, 525 কি আসবে অ্যান্সার, জুল। স্থিতিশক্তি তাহলে কত, 525। তাহলে এখানে যদি স্থিতিশক্তি 525 হয়, তাহলে এখানে গতিশক্তি কত হবে, যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্র, তাহলে ওপরের স্থিতিশক্তি যা থাকবে ওই স্থিতিশক্তিটাই নিচে ভূমি স্পর্শ করার আগে গতিশক্তিতে কনভার্ট হবে। তাহলে নিচের গতিশক্তি কত হবে, 525 জুল।
তাও আরেকবার কোশ্চেনটা চেক করি, দেখি কোনো রকম কোথাও ভুল হয়েছে কিনা। কোথায় কোশ্চেনটাতে ছিল হচ্ছে 500 গ্রাম ভরের একটি বস্তুকে 100 মিটার উঁচু একটি স্থান থেকে 10 মিটার পার সেকেন্ড বেগে সোজা উপরের দিকে ছড়া হলো। তার মানে দেখো আমার যে জিনিসটাতে কনফিউশন হচ্ছিল ফার্স্টের পার্টটাতে, যে আমি বস্তুটাকে নিয়ে এরকম করে নিচে ছেড়ে দিচ্ছি না, বস্তুটাকে এই 100 মিটার উঁচু থেকে আমি ওপরের দিকে ছুটছি। তো ওই পার্টটাতে আমি ভাবছিলাম যে অত হার্ড লেভেলের কোশ্চেন তোমাদের আসবে কিনা, তো ওটাই দেখলাম কোশ্চেনটা তাই দিয়েছে যে এখানে একটা বস্তু আছে 100 মিটার উচ্চতায়, দেন এখান থেকে আমি নিচে ছেড়ে দিচ্ছি না, বস্তুটাকে ওপরের দিকে ছুটছি। তাহলে ওপরের দিকে ছুটতে গেলে তাহলে আমাকে এই ডিস্টেন্সটাও বের করতে হবে, আর এই ডিস্টেন্সটা আমি কি করে বের করব? ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2gh, এই ফর্মুলাটা দিয়ে ইউজ করবো। এখান থেকে আমরা এইচ ইউজ করবো। তাহলে কোনো একটা বস্তুকে আমি 10 মিটার পার সেকেন্ড বেগে ওপরের দিকে ছুড়ে দিচ্ছি, তাহলে আমার প্রাথমিক বেগ কত? 10 মিটার পার সেকেন্ড। কিন্তু একটা বস্তুকে যদি ওপরের দিকে ছুড়ে দিই তাহলে ওটা আবার রিটার্ন করবে, তাহলে একটা জায়গায় গিয়ে ওটা ফিক্সড হবে, দেন আবার নিচের দিকে আসবে। তাহলে যেই জায়গাটাতে ফিক্সড হবে ওখানে ওর বেগ কত হবে? ওখানে ওর বেগ হচ্ছে, মানে অন্তিম বেগ কত হচ্ছে? 0 হচ্ছে। তাহলে একবার পেলাম আমি ইউ স্কোয়ার, যেই বেগে আমি ওপরের দিকে ছুড়ে দিচ্ছি, আর আরেকটা জায়গায় যেখানে গিয়ে ওটা স্টপ হচ্ছে, দেন আবার নিচের দিকে রিটার্ন করতে, এখানে স্টপ হচ্ছে, তার মানে ওখানে অন্তিম বেগ কত হচ্ছে? অন্তিম বেগ হচ্ছে 0। তাহলে এখানে আমরা v ইজ ইকুয়ালস টু 0 পুট করব, এই যে v ইজ ইকুয়ালস টু 0 পুট করব, u ইজ ইকুয়ালস টু 10 পুট করব, মাইনাস 2 g এর জায়গায় 10 h, তাহলে এখান থেকে h বের করছি আমরা। এতটুকুন জিনিস একটু ক্লিয়ার করো, হ্যাঁ, এই জায়গাটাতে কনফিউশন হচ্ছে। খুবই ভালো একটা কোশ্চেন এটা, আর ইম্পর্টেন্ট কোশ্চেন, কনসেপচুয়াল কোশ্চেন, ভালো আছে। ক্লিয়ার? দেখো এখানে বলছে 2 কিলোগ্রাম ভরের একটা বস্তুকে দেখো এখানে কি বলছে, 2 কিলোগ্রাম ভরের একটি বস্তুকে 100 মিটার উঁচু একটি স্থান থেকে অবাধে ফেলে দেওয়া হয়। তাহলে 2 কিলোগ্রাম ভরের একটা বস্তু আছে, এগুলা কোশ্চেন এরকমই হবে। 2 কিলোগ্রাম ভরের একটা বস্তু আছে, 2 কেজি ভরের একটি বস্তুকে একটি উঁচু স্থান থেকে, 100 মিটার উঁচু একটি স্থান থেকে, এখানে তার মানে এটা কত? 100 মিটার। 100 মিটার উঁচু একটি স্থান থেকে অবাধে ফেলা হলো। 4 সেকেন্ড পর বস্তুটির গতিশক্তি এবং স্থিতিশক্তি নির্ণয় করো। আচ্ছা, দেখো এখান থেকে আমাকে একটা জিনিস বুঝতে হবে, 2 কেজি ভরের একটা জিনিস 4 সেকেন্ড পরে অবাধে ফেলে দেওয়া হলো, তার মানে এখান থেকে আমাকে যে জিনিসটা বুঝতে হবে যে 4 সেকেন্ড পরে বস্তুটা কোথায় থাকবে? নিচে কোথাও একটা থাকবে। তাহলে নিচে যেই জায়গাটাতে থাকবে আমাকে ওই জায়গাটার ডিস্টেন্সটা বের করতে হবে। তাহলে এখানে ফার্স্টে লেখা আছে হচ্ছে 2 কেজি একটা ভর, 2 কেজি ভরের কোনো একটা বস্তু ওপরে আছে, তাহলে ওপর থেকে ছেড়ে দেওয়া হচ্ছে, তার মানে ওর প্রাথমিক বেগ 0, তার মানে u ইজ ইকুয়ালস টু 0। v কিছু একটা থাকতে পারে, v ইজ ইকুয়ালস টু u প্লাস at বা v স্কয়ার ইজ ইকুয়ালস টু u স্কয়ার ইকুয়ালস টু ut প্লাস হাফ at স্কয়ার। ও আরেকটা ফর্মুলা আছে, s ইজ ইকুয়ালস টু ut প্লাস হাফ at স্কয়ার, এটা একটা ফর্মুলা আছে, তাহলে ওটা দিয়ে করতে পারি। s ইজ ইকুয়ালস টু ut প্লাস হাফ at স্কয়ার, তাহলে s ইজ ইকুয়ালস টু ut প্লাস হাফ at স্কয়ার। তাহলে u কত? প্রাথমিক বেগ তো 0, ut প্লাস হাফ at স্কয়ার, প্রাথমিক বেগ তো 0 মানে এটা 0 হয়ে যাবে। তাহলে হাফ a কত? 9.8 t স্কয়ার, t স্কয়ার মানে 4 সেকেন্ড, 4 সেকেন্ড মানে এখানে 16 ইউজ করব। আর g ইজ ইকুয়ালস টু 10 নিতে বলেছে, আমি বারবার এটা কেন মিস করে যাচ্ছি? g ইজ ইকুয়ালস টু 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে এখানে কত হবে? 10 হবে ইনটু 16 হবে, তাহলে এখান থেকে কাটলে পরে 5 হবে, 5 ষোলো 80 হবে। তাহলে এখানে 4 সেকেন্ড পরে বস্তুটা কত ডিস্টেন্সে থাকবে? মানে 80 মিটার নিচে চলে আসবে। তাহলে 80 মিটার নিচে যদি চলে আসে তাহলে এখান থেকে উচ্চতা কত হবে? 20 মিটার। তাহলে 20 মিটার উচ্চতা যদি হয় তাহলে ইপি মানে স্থিতিশক্তি, স্থিতিশক্তি কত হবে? mgh হবে। তাহলে m ইজ ইকুয়ালস টু কত হবে? 20 কেজি, g ইজ ইকুয়ালস টু 10, h ইজ ইকুয়ালস টু 20 মিটার। তাহলে 20 400 ইনটু 10 মানে 4000 কি আসবে? জুল। আর এটা কি? এটা হচ্ছে ইপি, ইপি মানে পোটেনশিয়াল এনার্জি। আর আমরা এখান থেকে যদি কাইনেটিক এনার্জি বের করি,
ইকে, ইকে কাইনেটিক এনার্জি। তাহলে কোনো একটা বস্তু এখানে ছিল, এটা হচ্ছে 80 মিটার ডিস্টেন্স, তার মানে এটা 20 মিটার ডিস্টেন্স, কত গ্রাম ভরে, সরি 20 কেজি ভরের একটা বস্তু, তাহলে 4 সেকেন্ড পরে এখানে আছে। তাহলে 4 সেকেন্ড পরে ইকে বের করার জন্য আমাকে জানতে লাগবে হচ্ছে ভি, ভি কত আছে, এখানে ওর বেগ কত হবে। তাহলে আমি এটা বলতে পারি ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh। তাহলে ভি স্কোয়ার আমাকে বের করতে হবে, প্রাথমিক বেগ 0 ছিল, প্লাস 2 ইন্টু 10 ইন্টু এইচ কত, কতটা ডিস্টেন্স কভার করলো 80। তাহলে এখান থেকে অ্যান্সার কত আসবে, 2 মানে 20, 1600, তাই আসছে তো, 20 হচ্ছে 8 দুগুণ 16 হচ্ছে। তাহলে ভি ইজ ইকুয়ালস টু কত হবে, ভি ইজ ইকুয়ালস টু 40 মিটার পার সেকেন্ড। তাহলে ভি ইজ ইকুয়ালস টু যদি 40 মিটার পার সেকেন্ড হয়, তাহলে হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ আসবে, এম এর জায়গায় কত আসবে, এম এর জায়গায় 20 কেজি, ভি স্কোয়ারের জায়গায় কত আসবে 40 ইন্টু 40, কাটলে পরে কত আসবে 10, তার মানে 16000। তাহলে এত কি, এত জুল। এত অব্দি কোনো কনফিউশন? 1600 মিটার পার সেকেন্ড হচ্ছে, তাহলে এখান থেকে কত আসলো, এত জুল আসলো। তাহলে টোটাল ই ইজ ইকুয়ালস টু কত হবে, ইপি প্লাস ইকে। ইপি কত আসছিল, ইপি আসছিল হচ্ছে 4000, আর এখানে কত আসলো 16000। 4000 প্লাস 16000 ইজ ইকুয়ালস টু কত হবে 20000 জুল। এত অব্দি কোনো কনফিউশন আছে? তাহলে আমাকে বের করতেই বলেছিল এটা, যে 4 সেকেন্ড পর বস্তুটির গতিশক্তি এবং স্থিতিশক্তি সংরক্ষণ সূত্র থেকে দেখা যায়। এখানে কি বলেছে, 4 সেকেন্ড পর গতিশক্তি এবং স্থিতিশক্তি নির্ণয় কর। তাহলে গতিশক্তি আর স্থিতিশক্তি নির্ণয় হলো। এত অব্দি ক্লিয়ার? তাহলে এখান থেকে এত অব্দি বুঝতে পেরেছো তো? তাহলে এখানে একটা জিনিস দেখো, যে জিনিসটা হচ্ছিল যে একটা বস্তু আছে, বস্তুটার ফার্স্টে কি ছিল, অন্য কোনো একটা কালি নিয়ে বোঝাই। বস্তুটার ফার্স্টে এখানে কি ছিল, এখানে বস্তুটা ছিল, বস্তুটার এখানে ইপি ম্যাক্সিমাম, পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম ছিল, কিন্তু ইকে কি ছিল, মানে কাইনেটিক এনার্জি 0 ছিল। বাট যখন বস্তুটা নিচে পড়তেছে একটা মোমেন্ট পরে কি বোঝা গেল, যে হ্যাঁ ইপিটা কমতেছে আর ইকেটা বাড়তেছে, গতিশক্তি বাড়তেছে। তাহলে গতিশক্তি ফার্স্ট স্টেজে যখন বস্তুটাকে এই ওপরে রাখছিলাম, এই বস্তুটার মধ্যে পোটেনশিয়াল এনার্জি আছে, বাট কাইনেটিক এনার্জি কি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না। কিন্তু বস্তুটাকে যখন আমি ছেড়ে দিলাম, তখন কি হচ্ছে, পোটেনশিয়াল এনার্জিটা কমতেছে কারণ ওটা নিচে যাচ্ছে, আর কাইনেটিক এনার্জিটা বাড়ছে। তাহলে এখানে কি হলো, এই মোমেন্টে 4 সেকেন্ড পরে এখানে পোটেনশিয়াল এনার্জি কি হলো, কিছুটা কমলো, কাইনেটিক এনার্জি বাড়লো। এত অব্দি ক্লিয়ার? তাহলে এই অঙ্কটা তোমাদেরকে দিই, তোমরা হোমওয়ার্ক করো। এটাও সেম অঙ্ক। তাহলে এই দুটো অঙ্ক তোমাদেরকে হোমওয়ার্ক দিই। হোমওয়ার্ক, হোমওয়ার্ক, এটা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাও। কমেন্ট স্পেলিং ভুল লিখলাম, কমেন্ট, এটা হবে না, কমেন্ট সেকশনে জানাও। আর এটাও হোমওয়ার্ক, একই অঙ্ক, জাস্ট তোমাকে গতিশক্তি বের করতে হবে, স্থিতিশক্তি বের করতে হবে। এরপর যেটা আছে, এটা তোমাদের জন্য আমি এসে নিয়ে এসেছিলাম, কি জানি বলে, হোমওয়ার্ক নিয়ে এসেছিলাম। আগের দিনের আগে যেই চ্যাপ্টারগুলো আমি করিয়েছি, আগে যেই পার্টগুলো আমি কমপ্লিট করিয়েছি কার্যক্ষমতা শক্তির, ওটা। এখানে বলছে বলের পক্ষে কার্যের সময় বল ও স্মরণের মধ্যবর্তী কোণ। এখানে বলের পক্ষে যদি কার্য হয়, তাহলে বলেছে কার্যের সময় বল ও স্মরণের মধ্যে মধ্যবর্তী কোণটা কত হবে। কোনো একটা বস্তু আছে, বস্তুটাকে যদি আমি এদিকে টানি,
বলের পক্ষে যদি কার্য হয় তাহলে এফ আর ডি এর মধ্যবর্তী কোণ কোনটা, কোণ কত হবে? এটাও হোমওয়ার্ক, এটা একটা হোমওয়ার্ক। কার্যের এসআই একক, আচ্ছা এটা ছোটই থাকুক, হ্যাঁ টাইপিংটা একটু ছোট আছে। কার্যের এসআই একক কি হবে? কমেন্ট সেকশনে যে সবগুলো অ্যান্সার ঠিক দিবে তার নেক্সট দিন তার কি করব, তার কমেন্ট সেকশনটা আমি এই পিডিএফ এর মধ্যে নিয়ে আসবো, নেক্সট ক্লাসে আমি তার শাউট আউট করবো। এখানে কি আছে, ক্ষমতার একটা কোশ্চেন আছে যে কি বলছে, ক্ষমতা বিবর্ধন সম্ভব নয়, বিবর্ধন সম্ভব, অভিমুখ আছে অভিমুখ নেই, কোনটা হবে? হোমওয়ার্ক। দেন নেক্সট এটা দেখে নাও, এটাও হোমওয়ার্ক। এটা আগে আমি ক্লাস করিয়েছি, ওখানে করিয়েছি। এখানে কি আছে, এখানে অভিকর্ষীয় একক দিয়ে আছে, একটা হয় পরম একক আর একটা হয় অভিকর্ষীয় একক, এটা অভিকর্ষীয় একক দিয়ে আছে। এরপরে আছে কার্য করার, এটা তো সব থেকে সোজা কোশ্চেন, এটা আমি বলে দিই, কার্য করার সামর্থ্যকে কি বলে? শক্তি বলে। হোমওয়ার্ক, এটা করে দিচ্ছি। তো তোমরা সবাই ভালো করে প্র্যাকটিস করো, যেখানে এই কোশ্চেন গুলো নিয়ে আসছি আমরা, এই কোশ্চেন গুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, আর এই চ্যাপ্টারটাও খুবই ইম্পর্টেন্ট, তার কারণ এটার মধ্যে নিউমেরিক্যাল পার্টটা বেশি থাকে। তো যদি কোশ্চেন টাফ করার চেষ্টা করে তো নিউমেরিক্যালস পার্টগুলোই একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেবে। তো লাস্টে যেই কোশ্চেনগুলো আমরা করিয়েছি ওগুলোর মধ্যে থেকেই বেশিরভাগ আসবে। আর তোমরা আমাকে জানাও যে কমেন্ট সেকশনে যে ক্লাসটা কেমন লাগলো, বা এরকম আরো ক্লাস আনতে হবে, নিউমেরিক্যালস যদি আরো লাগে তাহলে আমি আরো কোশ্চেন নিয়ে আসবো। তো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর ক্লাসটা জানাও আমাদের কেমন লাগলো। টাটা, বাই বাই, ভালো করে পড়াশোনা করো তোমরা।